নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। জাল পাসপোর্ট মামলায় ফের অ্যাকশন ইডি। এবার স্ক্যানারে এক কাঠমিস্ত্রি এবং তার ভাই। সাত সকালে নদিয়ার চাকদহে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য কাঠমিস্ত্রি এবং তার ভাই ও বাবাকে আটক করেছে ইডি। সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি। দুই দুষ্কৃতী ওই মহিলার পথ আটকালে কথা কাটাকাটির মাঝে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার অভিযুক্ত। সিউড়িতে আদিবাসী প্রৌঢ়াকে গণধর্ষণ। অচৈতন্য অবস্থায় তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে এসে বিজেপি পুলিশ তুলকালাম। ফের দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকের সরাসরি ধাক্কা সরকারি বাসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে 16 জনের, আহত অন্তত 10। আগেই মিলেছিল আন্তর্জাতিক স্বীকৃতি। এবার ডায়াবেটিস বা মধুমেহর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলা। সম্প্রতি এসএসকেমে এসে হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুকম্যান টাইপ 1 ডায়াবেটিস রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাংলার উদ্যোগের উচ্ছ্বাসিত প্রশংসা করে যান। সমাজ মাধ্যমে বাংলার এই সাফল্যের কথাই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আগে মিলেছিল আন্তর্জাতিক স্বীকৃতি। এবার ডায়াবেটিস বা মধুমেহর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলা। সম্প্রতি এসএসকেএমে এসেছিলেন অসংক্রামক রোগের অন্যতম বিশিষ্ট চিকিৎসক হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুকম্যান। তিনি টাইপ 1 ডায়াবেটিস রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাংলার উদ্যোগের উচ্ছ্বাসিত প্রশংসাও করে যান। রবিবার সমাজ মাধ্যমে বাংলার এই সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টাইপ 1 ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলার মডেল একটি বিশ্বব্যাপী অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এটি দেশের প্রথম রাজ্য সরকারের পরিচালিত কর্মসূচি, যা এখন গোটা বিশ্ব কুর্নিশ জানাচ্ছে। শিশু ও কিশোরদের টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসায় অত্যাধুনিক মানের ব্যবস্থা গড়ে তোলার জন্য মাস কয়েক আগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পিডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস বা ISPAD 2025 সালে বেছে নেয় রাজ্য সরকারকে। এবার ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সেই মডেলই ভরসা রাখছে গোটা দুনিয়া। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, সম্প্রতি এসএসকেএমে এসেছিলেন হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুকম্যান। সংক্রামক নয় এমন সমস্ত রোগের বিশেষজ্ঞ হিসেবে সারা বিশ্বে অন্যতম সেরা এই চিকিৎসক টাইপ 1 ডায়াবেটিস রোগের বিরুদ্ধে লড়াইয়ে বাংলার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। প্রকল্পের সঙ্গে যুক্ত সবাইকে এই সাফল্যের জন্য অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডায়াবেটিস সাধারণত দুই ধরনের, টাইপ 1 ও টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস মূলত জিনগত সমস্যার জন্য এবং অবসরপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায়। একে অটো ইমিউন রোগ বলা হয়। অগ্নাশয়ে যে কোষগুলি ইনসুলিন তৈরি করে সেগুলোকে ক্ষতিগ্রস্ত হলে শরীরে ইনসুলিনের উৎপাদন বন্ধ হয়ে যায়। এই অবস্থাকেই চিকিৎসার পরিভাষায় ডায়াবেটিস বলা হয়। তবে দুই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে লক্ষণগুলি মোটামুটি একই রকম। বর্তমানে মানুষের জীবনযাত্রায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জেরে এই রোগের প্রকোপ অনেকটাই বেড়েছে বলে মনে করছে চিকিৎসকরা। সেক্ষেত্রে শিশুদের মধ্যে এই রোগ বাড়ছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জনস্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি জেলায় ডেডিকেটেড ক্লিনিং গড়ে তোলা হয়েছে, যেখানে নির্দিষ্ট দিনে চলে এই চিকিৎসা ও পরামর্শ পরিষেবা। টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত শিশুর সংখ্যা ভারতের সবথেকে বেশি হলেও পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় রোগ মোকাবিলা এত সুসংগঠিত ও স্থায়ী সরকারি চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গই গোটা দেশকে পথ দেখিয়েছে। বাংলাতেই প্রথম জুভেনাইল ডায়াবেটিস চিকিৎসার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে 4টি জেলায় এই কাজ শুরু করেছিল স্বাস্থ্য দপ্তর। পরে আরও 11টি জেলায় তা ছড়িয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল হেলথ মিশন প্রজেক্ট জুভেনাইল টাইপ 1 ডায়াবেটিসের কোনো সুযোগ রাখা হয়নি। রাজ্য সরকার সব প্রণোদিতভাবে কাজ শুরু করেছে। সেই নজিরবিহীন পদক্ষেপেই স্বীকৃতি এনে দিয়েছে গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক। ফের চিন্তা বাড়ছে নিত্যযাত্রীদের। হাওড়া ডিভিশনে নিত্যযাত্রীদের এবার পড়তে হবে সমস্যায়। কারণ সপ্তাহের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ফের চিন্তা বাড়ছে নিত্যযাত্রীদের। যারা রোজ ট্রেনে যাওয়া আসা করেন হাওড়া ডিভিশনে, সেই সমস্ত নিত্যযাত্রীদের এবার পড়তে হবে সমস্যায়। কারণ সপ্তাহের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে মাঝে মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক নিতে হবে রেলকে। জানা গিয়েছে 4 থেকে 25 নভেম্বরের মধ্যে 7 দিনের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। কোন কোন দিন এর প্রভাব পড়বে? রেল বিজ্ঞপ্তি অনুযায়ী 4, 7, 11, 14, 18, 21 ও 25 নভেম্বর ব্যান্ডেল থেকে 377, 41 এবং কাটোয়া থেকে 377, 42 নম্বর ট্রেন বাতিল থাকবে। এছাড়াও 377, 43 ব্যান্ডেল কাটোয়া লোকাল, যা সাধারণত বিকেল 4:30 ছাড়ে, সেই ট্রেন ওই দিনগুলিতে 5:20 ছাড়বে। রেল সূত্রে আরও খবর, ব্লক চলাকালীন বেশ কিছু স্পেশাল ট্রেন দেরিতে চলা ট্রেনের রুট পরিবর্তন করা হবে। ফলে যাত্রীদের আগেই সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই রক্ষণাবেক্ষণের কাজ মূলত হওয়ার কথা ছিল 16 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত, কিন্তু রাস পূর্ণিমার কারণে সেই পরিকল্পনা স্থগিত করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ওই সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তবে সপ্তাহের শুরুতেই পাওয়ার ব্লক লাগু হওয়ায় ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, একের পর এক ব্লক ও ট্রেন বাতিলের ফলে অফিস যাত্রীদের বড়সড় সমস্যায় পড়তে হচ্ছে। নভেম্বর মাসে একাধিক ট্রেনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। গত মাসে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের দুটি সংস্থা ও ইয়েস ব্যাংকের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে জালিয়াতির লেনদেন সংক্রান্ত মামলায় চার্জশিট জমা হয়েছে। সেই মামলায় 40টি সম্পত্তি এবং 3084 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। গত মাসে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের দুটি সংস্থা ও ইয়েস ব্যাংকের প্রাক্তন সিইও রানা কাপুরের বিরুদ্ধে জালিয়াতির লেনদেন সংক্রান্ত মামলায় চার্জশিট জমা হয়েছে। সেই মামলায় এবার বড় ধাক্কা অনিল আম্বানির। 40টি সম্পত্তি ও 3084 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড সংক্রান্ত মামলাতে এই বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, অক্টোবর মাসের 31 তারিখ এই নির্দেশ দেওয়া হয়। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির মধ্যে রয়েছে অনিল আম্বানির পালি হিলের বসত বাড়ি, নয়াদিল্লির রিলায়েন্স সেন্টার সহ দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুনে থানে, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের সম্পত্তি। 2017 থেকে 2019 সালে RHFL ইনস্ট্রুমেন্টে 2965 কোটি টাকা এবং RCFL ইনস্ট্রুমেন্টে 2045 কোটি টাকা বিনিয়োগ করে ইয়েস ব্যাংক। 2019 সালের ডিসেম্বরের মধ্যে এই বিনিয়োগগুলির NPA হয়ে যায়। RHFL এর জন্য 1353 কোটি টাকা এবং RCFL এর জন্য 1984 কোটি টাকা বকেয়া হয়। ইডি তদন্তে জানা যায়, অনিল আম্বানি গ্রুপের আর্থিক সংস্থাগুলিতে রিলায়েন্স নিপন মিউচুয়াল ফান্ডে সরাসরি বিনিয়োগ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার স্বার্থ সংঘাতের নিয়ম অনুসারে নিষিদ্ধ। অভিযোগ, অনিল আম্বানি, যিনি তখন এডিএ গ্রুপের চেয়ারম্যান ও রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর ছিলেন, রানা কাপুরের সঙ্গে যোগসাজশে ইয়েস ব্যাংকের তহবিল থেকে রিলায়েন্সের সংস্থাগুলিতে সরবরাহ করেছিলেন, যার ফলে বেসরকারি এই ঋণদাতা প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির মুখে পড়ে। 2022 সালে ইয়েস ব্যাংকের চিফ ভিজিলেন্স অফিসারের অভিযোগের ভিত্তিতে সিবিআই দুটি ফৌজদারি মামলা দায়ের করে। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে 17,000 কোটি টাকার তছরূপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আরকমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করছেন তিনি, কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। একাধিক ব্যাংক জালিয়াতির অভিযোগ এনেছে আরকম কর্তার বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকের সরাসরি ধাক্কা সরকারি বাসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 16 জনের, আহত অন্তত 10 জন।
ফের দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে ভুল রাস্তা দিয়ে আসা ট্রাকে সরাসরি ধাক্কা সরকারি বাসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে 16 জনের, আহত হয়েছে অন্তত 9 জন। জানা গিয়েছে, ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছে সরকারি বাসটিতে ধাক্কা মারে ওই ট্রাক। ভুল রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ট্রাকটি আসছিল। সাইবেরাবাদ কমিশনারেট এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। জানা গিয়েছে, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে আশেপাশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বাসের ভাঙা টুকরো। এই ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে। জরুরি পরিষেবায় কর্মীরা দ্রুত কাজ শুরু করেছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারের কাজ চলায় যান চলাচল ব্যাহত হয়েছে রাস্তায়। তেলেঙ্গানার পরিবহন মন্ত্রী পুন্নম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ভুল রাস্তা দিয়ে চলার কারণেই উল্টো দিক থেকে আসা বাসে ধাক্কা মারে ট্রাকটি। হাই নিউজ নেটওয়ার্ক। গানের অনুষ্ঠানে গিয়ে বড় সড়ো বাক বিতণ্ডায় জড়ালেন দুই জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায় ও পৌশালী বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এতটাই উগ্র হয় যে এই দুই শিল্পী পরের দিন নিজেদের ফেসবুক লাইভে মুখ খোলেন। তাদের বক্তব্য ঘিরেই উত্তাল এখন নেট দুনিয়া। গানের অনুষ্ঠানে গিয়ে বড়সড় বাকবিতণ্ডায় জড়ালেন দুই জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায় ও পৌশালী বন্দ্যোপাধ্যায়। এক অনুষ্ঠানে ঠিক কার বাদ্যযন্ত্র কখন কে কোথা থেকে সরালো তা ঘিরেই শুরু অশান্তি। পরিস্থিতি এতটাই উগ্র হয়ে যায় যে দুই শিল্পী পরের দিন নিজেদের ফেসবুক লাইভে মুখ খোলেন। তাদের বক্তব্য ঘিরেই উত্তাল এখন নেট দুনিয়া। অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে স্পষ্ট দুই মেরু, জোজো শিবির বনাম পৌশালী শিবির। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রথমে পৌশালী গান গাইবেন, তারপর গান করবেন জোজো। কিন্তু সাউন্ড চেক হবে উল্টো ক্রমে, প্রথমে জোজো তারপরে পৌশালী। এটাই ছিল নিয়ম। জোজোর দাবি, ওই অনুষ্ঠানটিতে নিয়ম মেনে তাদের টিম প্রথমে স্টেজে গিয়ে সাউন্ড চেক করেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম ও খাওয়ার জন্য বেরিয়ে যান। নিজেদের বাদ্যযন্ত্র অর্থাৎ গিটার, মনিটর ইত্যাদি সরিয়ে রাখা হলেও শুধু ড্রাম সেটটা ছিল মঞ্চে। এখানেই শুরু তর্ক। জোজোর অভিযোগ, তারা অনুপস্থিতিতে কোনো অনুমতি ছাড়াই তার টিমের বাদ্যযন্ত্র সরিয়ে দেন পৌশালীর টিমের সদস্যরা, যা একেবারেই ভালোভাবে নেননি গায়িকা। তার মতে এটি অসভ্যতামি এবং অপেশাদার আচরণ। আরও তীব্র ভাষায় জোজোর মন্তব্য, এই মঞ্চ কারোর বাবার সম্পত্তি নয়। তার দাবি, ব্যক্তিগতভাবে পৌশালীর সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেও পেশাদার মঞ্চে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাট এইটা কোথাকার অসভ্যতামি? আমি অসভ্যতামি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না, বলবে জোজোর টিমের ছেলেটি মিসবিহেভ করেছে। আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে, আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া। এবং এটা শুধু অসভ্যতামি না, তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছো। সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে, আই থিঙ্ক ওর হাজবেন্ড, সেও করতে পারে, টিমের অন্য কেউ করতে পারে, যেই করে থাকুক, তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো। জোজোর এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হতেই রবিবার পৌশালীও লাইভে নিজের বক্তব্য রাখেন। যদিও তার দাবি সম্পূর্ণ উল্টো। তার কথায়, নির্ধারিত সময়ের অনেক পরে সাউন্ড চেক করতে পৌঁছায় জোজোর টিম, ফলে নির্ধারিত চেক টাইমলাইনও নষ্ট হয়ে যায়। পৌশালীর দাবি, তার টিম যখন স্টেজে ওঠেন তখনও জোজোর বাদ্যযন্ত্র ও ড্রামস স্টেজে পড়েছিল। জোজোর টিমের সদস্যদের জিজ্ঞাসা করেই তা সরানো হয়। যদিও জোজোর দাবি জিজ্ঞাসা করা হয়নি। অন্যদিকে পৌশালীর কথায়, তিনি ছোট, জোজো সিনিয়র, তাই ব্যক্তিগত অসম্মান তার উদ্দেশ্য ছিল না।
তবে ফেসবুকে এই নিয়ে জোজো লাইভ করবেন তা নাকি ভাবতেই পারেননি পৌশালী। আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি, তোমাকে এটা 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 তোমাকে শুনতেই হবে। যখন বুবাইদা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো, কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না, তো স্বাভাবিক তখন সবার প্রেস্টিজে লাগবে। তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না, তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে। আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি, আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি। সোশ্যাল মিডিয়াও এই নিয়ে বিভক্ত। কেউ বলছেন সিনিয়র শিল্পীর বাদ্যযন্ত্র স্পর্শ করা অন্যায়ের শামিল, আবার কারণ মতে টাইমলাইন না মানলে শোয়ের পরিচালনা বিঘ্নিত হবেই। এখন প্রশ্ন, এই বিতনটা এখানেই থামবে নাকি আরেক দফা নতুন লাইভ নতুন পোস্টে বিতর্ক আরো বড় আকার নেবে? উত্তর সময় দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত কন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালেন হরমনপ্রীত কৌররা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা। যতক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান করলেন উলভার্ট, কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেট হারিয়ে 298 রান করে। জবাবে 45.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, ফলে খেলা শুরু হতে 2 ঘন্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলালো না। প্রতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি ভার্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন শেফালি। প্রথম বল থেকেই বড় শট খেলা শুরু করলেন তিনি। শেফালি আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মান্দানা সময় পান। দুজনে মিলে ভালো শুরু দেন দলকে। 17 রানে জুটি করেন ভারতের 2 ওপেনার। ওভার প্রতি 6 রান করে হচ্ছিল। শেফালি 49 বলে অর্ধশতরান করেন। অর্ধশতরান হাতছাড়া হয় মান্দানার। 45 রানে আউট হন তিনি। একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শেফালিও। পায়ে ক্র্যাম্প ধরছিল, ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন তিনি। 78 বলে 87 রান করেন তিনি। আগের ম্যাচে 2 নায়ক জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত এই ম্যাচে রান পাননি। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে হাত খুলতে পারছিলেন না তারা। জেমাইমা 24 ও হরমনপ্রীত 20 রানে আউট হন। ভারতের ইনিংস সামলান দীপ্তি ও রিচা ঘোষ। দীপ্তি সময় নিচ্ছিলেন। রিচা নিজের স্বাভাবিক খেলা খেললেন, লম্বা লম্বা ছক্কা মারলেন। মাঝে একটা সময় ভারতের রান রেট কমে গিয়েছিল। রিচা সেই রান রেট আবার বাড়িয়ে দেন। 24 বলে 34 রানের ইনিংস খেলেন তিনি। দীপ্তি 58 রান করেন। 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে ভারত। দেখে মনে হচ্ছিল অন্তত 30 রান কম হয়েছে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রান তাড়া করা তুলনামূলকভাবে সহজ। বিশেষ করে শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায়। যেভাবে দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিটস রান তাড়া শুরু করেছিলেন, মনে হচ্ছিল সেটাই বাস্তব হতে চলেছে। ভারতকে খেলায় ফেরালো ফিল্ডিং। এইবারের বিশ্বকাপে এর আগে পর্যন্ত ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ক্যাচ পড়েছে, ফাইনালেও ক্যাচ পড়ল। কিন্তু ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচে দুর্দান্ত হল। প্রতিটি রান বাঁচানোর জন্য নিজেদের 100% দিলেন হরমনপ্রীতেরা। ডাইভ দিতে ভয় পেলেন না কেউই। সেই ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙল। সরাসরি থ্রোয়ে 23 রানের মাথায় ব্রিটসকে রান আউট করলেন অমনজোত কৌর। রান পাননি আনেকে বস। এদিকে ছিলেন উলভার্ট। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। তৃতীয় উইকেটে সুনে লুসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। সেই জুটি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক তখনই ফাটকা খেললেন হরমনপ্রীত। তিনি বল তুলে দিলেন শেফালির হাতে। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট 14 ওভার বল করেছিলেন শেফালি। সেই শেফালি ভারতকে খেলায় ফেরান। প্রথম ওভারেই সুনে লুসকে ফেরান তিনি।
নিজে বল করে নিজেই ক্যাচ ধরেন। পরের ওভারে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় ধাক্কা দেন শেফালি। মারিজান কাপকে আউট করেন তিনি। দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার ক্ষেত্রে কাপের বড় ভূমিকা ছিল। সেই কাপকে ফিরিয়ে খেলার রাশ ভারতের হাতে এনে দেন তিনি। শেফালির সঙ্গে বল হাতে জুটি বাঁধলেন দীপ্তি। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে রাখলেন। ভালো বল করলেন ভারতের আর এক স্পিনার শ্রীচরণীয়। আনেরি ডেটসেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন উলভার্ট। ১৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু জরুরি রান রেট ক্রমাগতই বাড়ছিল, ফলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না। ৩৫ রানে ডেটসেনকে আউট করলেন দীপ্তি। তারপরেই সবচেয়ে বড় উইকেট নিলেন তিনি। ১০১ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন উলভার্ট। ক্যাচ ধরতে গিয়ে বল হাত থেকে ছিটকে গিয়েছিল আমানজোতের। শরীরের ভারসাম্য হারালেও বল তালুবন্দি করেন তিনি। উলভার্ট আউট হবার পরেও আশা ছিল দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বের ম্যাচে ক্লোই ট্রিয়ন ও নাদিন ডি ক্লার্কের জুটি ভারতকে হারিয়েছিল। এই ম্যাচে তা হলো না। দুজনকেই ফেরালেন দীপ্তি। বিশ্বকাপ ফাইনালে অর্ধশত রানের পাশাপাশি ৩৯ রানে ৫ উইকেট নিলেন তিনি। ম্যাচের শেষ ক্যাচ ধরলেন হরমনপ্রীত। অধিনায়কের ক্যাচে বিশ্ব জয় করল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।